নমস্কার। এই ভিডিওর বিষয় ৩১শে ডিসেম্বরের মধ্যে কি এসএসসির নিয়োগ হবে? প্রশ্নটি অনেকেই করেছেন, বিশেষ করে সাম্প্রতিককালে যুক্ত হওয়া কিছু সহযোদ্ধা যারা বিষয়টা বোঝার চেষ্টা করছেন। তো সেই প্রশ্নটির উত্তর সবিস্তারে পারিপার্শ্বিক পরিস্থিতি সামনে রেখে আপনাদের সামনে তুলে ধরছে। প্রশ্নটা অনেকেরই, যারা যোগ্য হিসেবে প্রায় ১৫,০০০-এরও বেশি শিক্ষক রয়েছেন যারা ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন, মাইনেও বন্ধ হয়নি। তথাকথিত যোগ্য তালিকায় যারা রয়েছেন, এই প্রশ্নটি তাঁদেরই। তবে আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে যা সবার জন্যই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই তালিকার শিক্ষক নন, আরও অনেকেই, আমরা সবাই। প্রথমে সুখবরটা দিয়ে দিই। কি সুখবর? অনেকের কাছেই সুখবর, অনেকের নয়, কতিপয়ের কাছে সুখবর যারা এই এআই রোবোটিক্সকে কেন্দ্র করে জীবন গড়ে তুলতে পারবেন। সে নোহাউ যাদের কাছে আছে, বা সেই মূলধন যাদের কাছে আছে, সেই টেকনোলজি যাদের কাছে আছে, এবং যারা প্রভুদের কাছাকাছি আছে, তাদের জন্য। আর বাকিদের জন্য কতটা সুখবর সেটা আপনারাই বুঝে নেবেন। গুগল আমাদের বিশ্ববরেণ্য আদানি এবং এয়ারটেলের সঙ্গে জোট করে, যৌথভাবে, জয়েন্ট ভেঞ্চার বলুন, ট্রাইপার্টাইট বলুন, যেভাবেই বলুন, $15 বিলিয়ন খরচ করে এটা ইনভেস্ট করা হচ্ছে বিশাখাপত্তনমে, সবচেয়ে বড় আমাদের দেশের এআই হাব হতে চলেছে। এআই হাব, $15 বিলিয়ন ইনভেস্টমেন্ট, একদম সাম্প্রতিক খবর। এত বড় এআই এর ফিল্ডে এত বড় ইনভেস্টমেন্ট আমেরিকার বাইরে আগে আর কোথাও হয়নি বলে তারা জানাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমাদের দেশে এআই বিপ্লব হচ্ছে, এই জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। অবশ্যই আমরা গর্বিত হচ্ছিও। তো তিনি ঘোষণা করেছেন, জানিয়েছেন, এই যে এআই বিপ্লব, তার ফলে দেশে আগামী 5 বছরে 40 লক্ষ কর্মসংস্থান হবে। খুব আশার কথা, আনন্দের কথা। সংখ্যাটা যদি আমরা 40 লক্ষ ধরে নিই 5 বছরে, মানে প্রতি বছরে গড়ে কত করে হচ্ছে? 5 × 8 = 40, 8 লক্ষ করে হচ্ছে। বেশ। তো আমাদের দেশের জনসংখ্যা কত? এবং এই যে এআই এর ক্ষেত্রে জীবিকা যারা গ্রহণ করতে পারবেন, উপযুক্ত বলে বিবেচিত হবেন এমন আহ, পেশাদার মানুষ আমাদের দেশে কতজন আছেন? এই পর্যন্ত যারা টেট পরীক্ষায় বসেছেন, এসএসসি পরীক্ষায় বসেছেন, বা যারা এখনো পর্যন্ত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ঘোরাফেরা করছেন, আবেদন করছেন, তারা কি, সেই সব লক্ষ কোটি যুবক যুবতী, তারা কি এই এআই বিপ্লবের যেটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে 40 লক্ষ 5 বছরে, তার মধ্যে ঢুকতে পারবেন? প্রশ্নটা রাখলাম, আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি এই সংখ্যাটা যদি আমরা সঠিক ধরে নেই, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, যদিও তিনি আগেও 1 কোটি নাকি চাকরির কথা বলেছিলেন, সেটা আপনারা জানেন, যাই হোক, তো এটাকে আমি সঠিক বলে ধরে নিচ্ছি। সেটাও কি আমাদের দেশের যে বেকারত্বের যে গ্রাফ, যেটা ঊর্ধ্বমুখী,
শিক্ষিত শ্রেণীর মধ্যে বিশেষ করে মারাত্মকভাবে বাড়ছে, পরিসংখ্যান তাই বলছে। তো তাদের জন্য যথেষ্ট। এআই বিপ্লবের ফলে তাঁরা সবাই, সবাই না হলেও সবাই বলছি না, অন্তত 10%, 20%, 30% তারা এআই বিপ্লবের মাধ্যমে জীবিকায় ফিরতে পারবেন, নিজের পায়ে দাঁড়াতে পারবেন, পরিবার গঠন করতে পারবেন। এটা কোটি টাকার প্রশ্ন। এটা হলো ডেভেলপমেন্ট, নির্ঘাত একটা বড় ডেভেলপমেন্ট আমাদের দেশের একটা টেকনোলজির প্রক্রিয়া। এবং বিশ্বের এআই হাব হিসেবে, এআই বিপ্লবের পীঠস্থান হিসেবে ভারতবর্ষ উঠে আসছে, গর্বের কথা। এবার আসুন, আমাদের দেশে তো বহুমাত্রিক দেশ, আমাদের বহু ভাষাভাষী দেশ, বহু পেশার দেশ। সবার জন্যই কি এই সুখবরটি সবাইকে কি সমানভাবে স্পর্শ করছে? করছে না। কারণ ধরুন, এই গত বৃহস্পতিবার প্যারা টিচাররা বেতন বৃদ্ধির দাবিতে এবং শূন্য পদে নিয়োগের দাবিতে নবান্ন অভিযান করল। পুলিশ ধরপাকড় করেছে, তারা অভিযোগ করেছে হেনস্থা করেছে। শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তারা কেন আন্দোলন করছেন, কেন পথে নামছেন? তারা নিশ্চয়ই এমন কোনো বার্তা পাননি যে এআই বিপ্লবের ফলে তাদের জীবনে কোনো সুরাহা নেমে আসবে। এমন বার্তা পেলে কি তারা পথে নামতেন? অর্থাৎ নিশ্চিন্তে বলা যেতে পারে এই প্যারা টিচাররা বা তার পরিবারের যারা রয়েছেন, চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় যে তারা এই এআই বিপ্লবের অংশীদার হতে পারছেন না। এটা তাদের ব্যর্থতা, কি করা যাবে। যদিও ক্লাস 3 থেকে, আগামী বছর ক্লাস 3 থেকে এআই শেখানোর ব্যাপার নির্দিষ্ট হয়ে গেছে, এমন খবরও পাওয়া গেছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে তেমন ইঙ্গিতও রয়েছে। ইঙ্গিত মানে স্পষ্ট করে বলা রয়েছে। অমৃত সুপুত্র দ্বিতীয় খণ্ডে 40 পাতার এরকম তারও বেশি স্পেস ধরে এই জাতীয় শিক্ষানীতির উপর আমি আলোকপাত করেছি, বিশ্লেষণ করেছি, অনেকেই পড়েছেন। সেগুলোই ঘটছে এবং ঘটারই কথা। তো এখন প্রশ্ন করুন যে যারা ক্লাস 3 থেকে এআই শিখবেন, তারা নিশ্চয়ই শিখবে। যেসব বাচ্চা কাচ্চারা, প্রথমে তো সব সরকারি স্কুলে চালু হবে না, ধাপে ধাপে চালু হবে। প্রাইভেটাইজেশন না হলে, পিপিপি মডেল না হলে এই ধরনের স্মার্ট সিলেবাস এক্সিকিউট করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। কারণ বর্তমান শিক্ষক যারা রয়েছেন তারা কি এআই পড়াতে পারবেন? উত্তরটা আপনারা জানেন। তারা এআই খায় না মাথায় দেয়, তাই জানেন না। তাহলে নতুন শিক্ষক নিয়োগ হবে, কারা নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে? স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কি পড়ানো হবে? ফিডের মাধ্যমে কি পড়ানো হবে? কারা পড়াবেন? এইসব অনেক প্রশ্ন রয়েছে। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে এআই এর জন্য। যারা, কিন্তু কারা? নিশ্চয়ই তেমন কাউকে পাওয়া যাবে। বিশাল দেশ আমাদের, বিপুল জনসংখ্যা, পাওয়া তো যাওয়ারই কথা। বেশ, তো কিন্তু বর্তমানে যারা শিক্ষক আছেন তারা কি করবেন? তারা তো নিশ্চয়ই এআই পড়াবেন না। আর এআই যখন ঢুকে যাচ্ছে ক্লাস 3 থেকে, যেমনটা ঘোষণা, ধাপে ধাপে ঢুকে যাবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে মানে আমাদের স্কুলগুলোতে, সেগুলো মানে সোশ্যাল সায়েন্স বলুন, আরও একটু উপরে উঠলে সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে ট্র্যাডিশনাল যেসব সায়েন্স, বিজ্ঞান যেগুলো পড়ানো হয় এখনও, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সেগুলোর মাহাত্ম্য বা গুরুত্ব কি থাকবে? কতটা থাকবে? আর ক্লাস 3 থেকে এআই ঢোকানো হলে বাচ্চা কাচ্চাদের যে মূল্যবোধ, চিন্তা ভাবনার শক্তি বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো কতটা উপকৃত হবে, কি রকমের জেনারেশন তৈরি হতে চলেছে, সেই উত্তরটাও একটু ভাবলেই পেয়ে যাবে। তো যাই হোক, এটা গেল প্যারা প্যারা টিচারদের পথে নামা। আজকে আরো হাজার হাজার শিক্ষক পথে নামার কথা, অবশ্যই শান্তিপূর্ণভাবে। তারা মামলা করেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। গণতান্ত্রিক দেশে সেটাই কাম্য। কেন তারা পথে নামছেন? ওই যে
টেট বাধ্যতামূলক করা হয়েছে আগামী ২ বছরের মধ্যে। ইন সার্ভিস শিক্ষকদেরও ব্যাপারটা এখনো অনেকের কাছেই অপরিষ্কার, বা ভাবছেন যে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ জুনিয়র হাই লেভেল পর্যন্ত এটা করা হবে, টেট দিতে হবে সবাইকে। বাকি যারা এসএসসি নিয়ে দিয়ে এসেছেন তাদের জন্য নাকি এটা প্রযোজ্য নয়, বা এরকম অনেক রকম কথা শোনা যাচ্ছে। কিন্তু ২০১৭ যে এনসিটি আমি যেটা দেখলাম, এবং পরবর্তী যে খবরগুলো বেরিয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যে আম সবার জন্য এটা চালু হবে। মানে সবাইকেই বসতে হবে। আপনি নবম, দশমই হন, 11-12ই হন, বা 8 পর্যন্ত হন, বা প্রাইমারি হন। টেট, এই টেট যে টেট আসছে, এইটা কি একই রকম টেট হবে যেমন টেট হয়ে আসছে? আমার তা মনে হয় না, মনে হয় না। ধরন বদলানো হতে পারে। আসছি বলছি। আমার যেটা বিশ্লেষণ। তো সেই পরীক্ষাতে তারা বসতে চাইছেন না, কারণ তাদের সময় এমন কোনো যুক্তি ছিল না, এমন কোনো কন্ডিশন ছিল না। অবশ্যই তাদের কথা যুক্তি আছে। কিন্তু তারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে শুধু এই রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে শিক্ষক সমাজ তারা পথে নামছেন। এটাকে তারা সঠিক বা ন্যায়সঙ্গত বলে মনে করছেন না, এবং সেটাই স্বাভাবিক। তো এই শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, এবং পিটিশন করবেন অবশ্যই, এবং পিটিশনগুলো যে শেষ পর্যন্ত ডাস্টবিনেই জায়গা করে নেবে, সে বিষয়ে আমি নিশ্চিত। আগেই বলেছি। আহ, এবং এটাই প্রক্রিয়া, এটাই হচ্ছে রিসেট চলছে নতুন বিশ্ব ব্যবস্থার প্রক্রিয়া। আপনার ভালো লাগুক বা না লাগুক, এটাই মহাকালের প্রক্রিয়া। সূত্রপাত অনেক আগেই হয়েছিল। তো সুতরাং তারপরে কিউরেটিভ, এভাবে চলতে চলতে চলে আসবে ট্রেড। তো দিতে হবে ২ বছর সময়, বেশি সময় নেই। সুতরাং একটা মারাত্মক পরিস্থিতি শিক্ষক মহলে। যারা এতদিন ভাবছিলেন আমরা নিরাপদ, আমরা তো ২০১৬-র প্যানেলে নেই, আমরা তো ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের মধ্যে নেই, আমরা ভালো আছি, আমাদের কোনো দরকার নেই পথে নামার, তাঁরাও এখন পথে নামছেন। ওই যে আমি বারবার করে বলি, নিজের ঘরে লাগলে আগুন, দূর থেকে দেখলে ফাগুন। আগুনের শোভা সত্যি দূর থেকে ভালো লাগে, তাই না? খেয়াল করে দেখবেন, একটু দারুণ লাগে দূর থেকে। নিজের ঘরে লাগলেই সমস্যা। সেটা লেগেছে, আগামীতে আরো লাগবে। তো পথে নামতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে হবে, গণতান্ত্রিক দেশ। আচ্ছা, আর মধ্যবিত্ত মানুষ আমরা, শিক্ষিত, তারা বেশিরভাগই শান্তিপ্রিয়, বিনয়ী। হুম। তো সুতরাং পরিণতিটা আমরা বুঝতেই পারছি। পাশাপাশি এক ধরনের শিক্ষক আছেন যারা এখনো ভাবছেন যে আমরা টেট দিয়ে তো এসেইছি, অতএব আমাদের কোনো চিন্তা নেই। তাই তো? অর্থাৎ এর মধ্যেও অনেক খেলা রয়েছে, ভাগ রয়েছে। তারা ভাবছেন আমরা তো টেট দিয়ে এসেছি, সব টেট নিয়ে তো সমস্যা নেই। ২০১৪ টেট নিয়ে না হয় প্রশ্ন উঠেছে। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন ওই ব্যাপারটাই, মানে ওটাই গন্ডগোলের। তো যাই হোক, এরকম একটা কেস চলছে, আপনারা জানেন, যেটা ২০০০ টেটকে ধরলে আর কি প্রায় ৬০,০০০ শিক্ষক সেখানে ঢুকে পড়বেন, যারা নিযুক্ত হয়ে হয়ে আছেন। তো সেটার কথা বাদই দিলাম। কিন্তু বাকি তো অনেকেই আছেন যাদের টেট নিয়ে, বা যাদের প্যানেল নিয়ে, বা যাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনো কোনো প্রশ্ন ওঠেনি। তো তারা ভাবছেন আমরা নিরাপদ আছি, তাই তো? কিন্তু আমার একটা বিশ্লেষণ, যেটা ঘটার সম্ভাবনা রয়েছে, মনে হচ্ছে আমার, সেটা হলো জাতীয় শিক্ষানীতি ২০২০, সেখানে যেসব বিধি নিয়ম শিক্ষাকে ঢেলে সাজানোর কার্যক্রম গ্রহণ করার কথা বলা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এক কথায় প্রাইভেটাইজেশন শিক্ষাকে যেভাবে তারা নিয়ে যেতে চাইছেন, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়, আনুষঙ্গিক বিষয় প্ল্যান করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই আগেকার টেট কি নির্ণায়ক হবে? না, মনে হয় না। কারণ এবার যে টেট আসবে, ওরা প্ল্যান করছে বলে আমার মনে হয়, সেটা হলো ওই জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে নবকলেবরের টেট, যেখানে এআই, রোবোটিক্স বা এই ধরনের প্রশ্ন থাকবে। অর্থাৎ ওই যে ক্লাস 3 থেকে এআই পড়ানো হবে, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে খবরে।
আগেও বলা আছে, জাতীয় শিক্ষানীতিতেও এরকমের বিষয় বলা আছে। তো তাহলে তার একটা যুক্তি রয়ে গেল যে যেহেতু ক্লাস 3 থেকে এআই পড়ানো হবে, সেহেতু শিক্ষকদেরও তো এআইটা জানতে হবে, রোবোটিক্সটা জানতে হবে, এমন একটা যুক্তি তো আসতেই পারে। তো এক্ষেত্রে দুটো ব্যাপার হবে, শিক্ষক মহাশয়রা আবার মোটা টাকার কোর্স ফি দিয়ে বিভিন্ন সব পোর্টাল আছে, বিভিন্ন রকমের চ্যানেল আছে, বা বিভিন্ন কর্পোরেট বিভিন্নভাবে ফ্র্যাঞ্চাইজি দিয়ে তারা এআই শেখানোর কর্মসূচিতে নেমে পড়েছেন। সেখানে এখনো তেমন লোকজন হচ্ছে না, আমার কাছে যা খবর আছে, কারণ ব্যাপারটা এখন মানুষের কাছে একটা ধোঁয়াশা। তো এবার এই ধরনের যদি পরীক্ষাগুলোতে টেট থেকে শুরু করে সর্বভারতীয় যত রকম বা রাজ্যের যত পরীক্ষা আছে, সেখানে যদি এআইটাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অনেক যুবক যুবতী থেকে শুরু করে প্রৌঢ়, তারাও চাকরি বাঁচানোর জন্য অথবা চাকরি পাওয়ার জন্য সব রকমের মানুষই এআইটা নিয়ে একটু খাটাখাটি করবে বা পড়বে। তাতেও কর্পোরেটের মুনাফা। জবাই করার আগেও এই যে হিউম্যান রিসোর্সেস, যেটা আমাদের সরকারি ক্ষেত্রে এখনো আছে এবং প্রাইভেটেও যেগুলো রয়েছে, যেখানে আমরা জানি টিসিএস ছাঁটাই করছে, সব সংস্থাই ছাঁটাই করছে, তো সরকারও তো করবে। আর সরকার তো টিসিএস এর মতো পারে না, তাই আদালতকে দিয়ে করবে। তো এই যে ম্যান পাওয়ার যেটা রয়েছে, সেটা কিন্তু অবসোলেট হয়ে গেছে এই নতুন বিশ্ব ব্যবস্থায়, একদম প্রভুদের কাছে, সিস্টেমের কাছে। যে সিস্টেম তারা ডেভেলপ করছে অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো এটা বোঝা, রিডান্ডেন্ট যাকে বলা হয়, তো তাদেরকে ছেঁটে ফেলা হবেই ধাপে ধাপে, এটা বহু আগেই আমি বলেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলন এবং মামলা দিয়ে কতটা কি রোখা যাবে, মানে যারা এই সিস্টেমেও চাকরি করতে চাইছেন, জবকে অক্ষত রাখতে চাইছেন, তারা কতটা পারবেন, আমার ঘোরতর সন্দেহ আছে, আগেই বলেছি। উত্তরটা না হওয়ারই কথা। বেশ, তাহলে এআই বিপ্লবের পাশাপাশি দুটো মন খারাপ করা খবর আমরা পেলাম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দেশের সবাই খুব আনন্দে আছেন, থাকবেন এমনটা নয় আর কি। এবার এআই বিপ্লবের ফলে যে প্রধানমন্ত্রী 40 লক্ষ চাকরির কথা বলেছেন 5 বছরে, সেটা কি তিনি এটা বলেছেন যে কত কোটি চাকরি চলে যাওয়ার পরে, চাকরি খাওয়ার পরে এই 40 লক্ষ জীবিকা হতে পারে? এআই এআই তো জীবিকা দেয় না যতদূর জানি, আমরা বাস্তবটা দেখতেই পাচ্ছি। জীবিকা হরণ করে, কম্পিউটারও করেছে। কম্পিউটারের চাইতে এআই সেলফ লার্নিং বলে, এবং এআই এর উপর ভিত্তি করেই রোবোটিক্স এবং তার সঙ্গে রিলেটেড মেশিন লার্নিং, এগুলো অভূতপূর্ব এদের শক্তি এবং এদের ম্যান পাওয়ারকে রিপ্লেস করার ক্ষমতা, যেটা কম্পিউটারেরও ছিল না। কম্পিউটার 100টা চাকরি যদি খেয়েও থাকে, অন্তত 30-35টা চাকরি সে সৃষ্টি করেছে, এটা আমরা জানি। কিন্তু এআই কি ততটাই করবে? বিশেষজ্ঞরা বলছেন, এবং আমার বিশ্লেষণও তাই বলছে, এআই 100টা চাকরি যদি খেয়ে নেয়, 10টি চাকরি তৈরি করতে পারে বড়জোর, 10টি। এবং সেখানে এই ধরনের স্কিল যাদের রয়েছে, এআইকে যারা ফিড করতে পারে, সেই নোহাও যাদের আছে, তারাই সেখানে পাবেন সুযোগ। বাকিরা যারা ট্র্যাডিশনাল ডিগ্রি নিয়ে বসে আছেন, প্রথাগত ডিগ্রি, পিএইচডি, এমএ, এমএসসি, হ্যাঁ, এসব করে বসে আছেন, তারা কোথায় যাবেন? প্রশ্ন, একটা বড় প্রশ্ন। আপনারাই ভাবুন, উত্তর পেয়ে যাবেন। এবারে আসছি ভিডিওর মূল বিষয়ে আজকে। 31শে ডিসেম্বরের মধ্যে কি এসএসসি নিয়োগ হবে? এ প্রশ্নটা কেন? ওই যে 15,000-এরও বেশি যোগ্য তালিকার অন্তর্ভুক্ত শিক্ষককে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কেন? ওই যে স্কুল ভেঙে পড়বে, মানে এত শিক্ষক যদি একবারে বিদায় নেয়, তাহলে স্কুল ভেঙে পড়বে। তাই পুরো প্যানেলটা বাতিল হয়ে গেলেও এই যুক্তিতে, হয়তো কিছুটা মানবিকতার কারণেও ওরা বলছে, রেখে দেওয়া হয়েছে। আমার কারণটা কিন্তু ভিন্ন মনে হয়। স্কুল ভেঙে পড়বে, স্কুলের মানে পরিচালনা করতে অসুবিধে হবে, এরকম যুক্তিতে তাদেরকে রাখা হয়েছে? না, মোটেই নয়। স্কুল ওরা প্ল্যান করে ভেঙে দিচ্ছে এই রিসেট কার্যক্রমে। 2 বছর ধরে লকডাউন করে স্কুল বন্ধ রেখে আরো বেশি করে ভেঙেছে।
ফান্ডিং বন্ধ করে বিভিন্ন রকমের কন্টিনজেন্সি ফান্ডিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর লাগাম টেনে এবং নিয়োগ না করে স্কুলকে ওরা আরো বেশি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটা পুরো পরিকল্পিত। তো সেই ক্ষেত্রে 15,000 শিক্ষক যদি বসে যায়, স্কুল ভেঙে পড়বে বলে এই যুক্তিতে তাদেরকে রাখা হলো, কিন্তু বাস্তবটা আলাদা। কারণ 15,000 শিক্ষকের চাকরি যদি একসঙ্গে চলে যেত ওই যে অযোগ্য, তথাকথিত অযোগ্যদের সাথে এবং আহ, শিক্ষাকর্মীদের সাথে, তাদের তো গেছেই পুরোটাই, তাদের আবার যোগ্য অযোগ্য ভাগও হয়নি, তাহলে কি হতো? একটা বড় সংখ্যক মানুষ, চাকরিহারা মানুষ একজোট হলে পুলিশ দিয়েও সামাল দেওয়া মুশকিল ছিল। তাই এখানে ডিভাইড অ্যান্ড রোলের খেলা খেলা হয়েছে, যাতে করে তারা ভাবে আমরা তো মাইনে পাচ্ছি, বেশ আছে, কি দরকার ঝামেলায় গিয়ে। এইভাবে একটা ডিভিশন তৈরি করা হলো, যেটা বহু যুগ ধরেই শাসকেরা করে এসেছেন, যেটা আরো বেশি করে প্রকট হচ্ছে। এটাই কারণ, আর কোনো কারণ নেই। বেশ, এটা আমি নিশ্চিত। তাহলে এইবার 31শে ডিসেম্বরের পরে কি হবে? কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যে আমরা দেখে নিই ডেভেলপমেন্টগুলো কি হয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমরা জানি যে নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য এসএসসি দুদিনে সংগঠিত হয়েছে। প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং এদের মধ্যে যারা যোগ্য তালিকায় রয়েছেন তারাও পরীক্ষা দিয়েছেন এবং তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। তারা এগিয়ে থাকছেন এমনটাই, তা তারা অনেকেই ভাবছেন যে আমাদের চাকরিটা হয়ে যাবে। বেশ, এবং সেটা কতদিনের মধ্যে করার কথা? বলা হচ্ছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোবে এবং ডিসেম্বরের মধ্যেই নিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে। এসএসসিও জানিয়েছে, আদালতও তেমনই বলেছে। অর্থাৎ যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা ভাবছেন যে আমাদের ব্রেক হবে না, মানে আমার স্যালারি বন্ধ হচ্ছে না, কারণ 31শে ডিসেম্বরের আগেই তো আমি চাকরিটা পেয়ে যাচ্ছি। অতএব কন্টিনিউয়েশন থাকছে, মানে অন্তত স্যালারির কন্ট্রিবিউশন, সিনিয়রিটির কন্টিনিউয়েশন থাকছে কিনা ইত্যাদি ইত্যাদি, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এই পর্যন্ত হয়ে আছে। বেশ, এবার বাস্তবটা কি আমরা দেখে নিই। বাস্তবটা এটাই যে নিয়োগ করতে গেলে, ধরুন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে ওই যে অযোগ্য তালিকাটা নিয়েও সন্দেহ আছে, আদালতও জানিয়েছেন পুরো সেখানে নাম টাম আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো এসএসসি বলেছে আমরা দেখছি, আরো নাম টাম নাকি যুক্ত হতে পারে, যদিও তথাকথিত অযোগ্যদের নাকি পরীক্ষায় বসতে দেওয়া হয়নি আমরা যতদূর জানি। কিন্তু আরো অযোগ্য যদি থেকে থাকে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি এসএসসি বলেছে আমরা পাবলিক ডোমেনে অযোগ্য তালিকা দিতে পারিনি, সুপ্রিম কোর্ট বলেছে পাবলিক ডোমেনে কেন দেননি ইত্যাদি ইত্যাদি, যা খবর আমরা জানি। তো এসএসসি বলেছে আমরা পাবলিক ডোমেনে দিয়ে দেবো এই অযোগ্য তালিকা। বেশ, সে একটা বিষয় গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন রেজাল্ট বেরোলো, বেশ, রেজাল্ট বেরোলো, তারপরে কাউন্সিলিং হলো, ঠিক আছে, হতে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়োগ কি করে হবে? কেন নিয়োগ হতেই পারে, কেন সমস্যা? এতগুলো ভ্যাকান্সি আছে, নিয়োগ হতেই পারে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ওবিসি মামলা, আপনারা তো জানেন যে ওবিসি মামলার ক্ষেত্রে 2009-এ এরকম সময়ের পরে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক আছে, মামলা হয়েছে। তো এই যে সার্টিফিকেটগুলো, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু বাতিল হয়নি, যেহেতু মামলাটা চলছে। এবং এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বলুন, জয়েন্টের যে কাউন্সেলিং বলুন, জয়েন্টের পরে অনেকেই আমরা জানি ইঞ্জিনিয়ারিং করছেন সরকারি কলেজে, দীর্ঘ টালবাহানা করার পরে রেজাল্ট বেরিয়েছে। তো সেগুলো কিসের ভিত্তিতে হয়েছিল? অর্থাৎ স্ট্যাটাস কিও, বাতিল হয়নি, অর্থাৎ সবাইকেই সেখানে ওবিসি যারা রয়েছে সবাইকেই মান্যতা দিয়ে সেভাবেই হয়েছে যতদূর আমি জানি, কারণ স্টে দেওয়া হয়েছিল।
কিন্তু মামলার তো নিষ্পত্তি হয়নি, তো সেই মামলা তো চলছে, মামলা চলছে। তাহলে এই মামলার নিষ্পত্তি কবে হবে? নিষ্পত্তিটা হয়ে গেলে সুবিধা হতো না নিয়োগ করতে? কারণ নিয়োগের সময় তো এসসি এসটি এই তালিকা, ওবিসি এই অনুসারে তো একটা র্যাঙ্কিং হয় এবং সেভাবে তো নিয়োগ হয় যদ্দূর আমরা জানি। তো 14ই অক্টোবর যদ্দূর জানি আমি, এর হিয়ারিং হওয়ার কথা ছিল ওবিসি মামলার, কিন্তু হয়নি। হয়নি কেন হলো না? ওই বিভিন্ন রকমের জটিলতা, বেঞ্চ গঠনের জটিলতা, অমুক তমুক, তালিকাভুক্ত ছিল মামলাটি, কিন্তু হলো না হিয়ারিং। তাহলে কবে হবে বলা হয়েছে? 6ই জানুয়ারি। ভাবতে পারেন, 6ই জানুয়ারি। নিউ ওয়ার্ল্ড অর্ডারের গল্পটা ভেবেন, ছেড়ে দিন, আপনারা অনেকেই জানেন না, বোঝেন না, আপনারা ধরুন না সব ঠিকঠাকই চলছে, সব ঠিকঠাক চলছে, সব আগের মতোই হয়ে যাবে, এটাই ভেবে নিন। প্রাইভেটাইজেশন, ছাঁটাই, এগুলো না হয় ভুলে যান। কিন্তু এই যে যেটা বাস্তব পরিস্থিতি, সেই ভিত্তিতে দাঁড়িয়ে 6ই জানুয়ারি যদি হিয়ারিং হয় ওবিসি মামলার, সেদিন নিষ্পত্তি হবে না, হিয়ারিং তো আরো চলবে। তাহলে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হওয়ার কথা, কিভাবে নিয়োগটা হবে প্রশ্ন করুন তো। এটা তো আর ছাত্রছাত্রী ভর্তির ব্যাপার নয় যে নিয়ে নিলাম, ঠিক আছে, পরে যা হয় দেখা যাবে, ও ঠিক আছে, এটা ব্যাপার ট্যাপার করে দেখা যাবে, ঠিক আছে। কিন্তু নিয়োগ মানে তো মাইনে, অর্থনীতি, টাকা পয়সার ব্যাপার, একটা দুটো টাকা নয়, কোটি কোটি টাকার ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই ওবিসির মামলার ফল না এলে, সামনে না এলে, কোন সার্টিফিকেট থাকবে, কোন সার্টিফিকেট থাকবে না, কোনটা অবৈধ কোনটা বৈধ, এটা নিষ্পত্তি না হলে কি করে রিজার্ভেশনের যে স্ট্রাকচার আছে সেটাকে মেনে নিয়ে কি করে নিয়োগ করা সম্ভব? যে এত এত পদে, এত এত পদে নিয়োগ করা সম্ভব কি? প্রশ্নটা নিজেরাই উত্তর খুঁজে নিন। শুধু এসএসসি নয়, প্রাইমারিতেও যে নিয়োগের কথা বলা হচ্ছে, মূলও ঝুলিয়ে রাখা হয়েছে, 13,000 সামথিং শিক্ষকের নাকি নিয়োগ হবে, যদিও তা নিয়েও মামলা হয়ে গেছে। তো সেইটাও কি এই রিজার্ভেশন যেটা পলিসি রয়েছে সেটাকে মেনে নিয়োগ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে একটা অদ্ভুত জটিলতা আছে না? এবার ধরুন নিয়োগ হলো, কি এক্সিস্টিং যেটা রয়েছে বাতিল তো হয়নি এখনো অফিসিয়ালি, সব সব ওবিসিকে মেনে নিয়ে সব সার্টিফিকেটকে মান্যতা দিয়ে নিয়োগ হলো। তারপরে দেখা গেল আদালত জানালো যে না, এই সার্টিফিকেটগুলো অবৈধ। তাহলে কি হবে? চাকরিটা থাকবে? থাকবে না, এটা জটিলতার পরিস্থিতি। সেটাও তো সরকার চাইবে না। সরকার চাইবে কি? সরকার বলবে আমরা তো নিয়োগ করতে চাই, কিন্তু ওই যে ওবিসি ঝুলে রইল। এখন কবে মামলার নিষ্পত্তি হবে আমরা তো জানি না, আমরা চেষ্টা করছি, আমরা চাই নিয়োগ। আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা বলি আপনারা বিশ্বাস করুন না করুন, কেন্দ্র রাজ্য তথা জায়োনিস লবের আন্ডারস্ট্যান্ডিং। এবার আদালত বলবে সময় তো লাগবেই, এত বড় একটা জটিল বিষয়, এটা তো ভাবনা চিন্তা করে আমাদের নিষ্পত্তি করতে হবে। এটা কি আহ, হুট করে হয়? এটা একটা সিরিয়াস ব্যাপার, আদালতের ব্যাপার। ইউ শুড ওয়েট অ্যান্ড ওয়াচ। বেশ, আদালত বলবে। এবং আর কি বলি, এই যে যদি কোনো অযোগ্য থেকে থাকে, এখনো পর্যন্ত সম্পূর্ণ তালিকা পাওয়া গেছে কিনা আমাদের সন্দেহ আছে, তাহলে সেই অযোগ্য যদি আবার নিযুক্ত হয়ে যায় তাহলে তো এডুকেশন সিস্টেমে 12টা বেজে যাবে। আমরা তো স্বচ্ছতা চাইছি, আমরা তো দুর্নীতিমুক্ত শিক্ষক সমাজ গড়ে তুলতে চাই, তাই তো? অভিভাবকরাও ভাববে ঠিকই তো, হ্যাঁ, ঘুষ দেওয়া শিক্ষক কেন নিয়োগ তালিকায় ঢুকবে? ঠিক, তাহলে অপেক্ষা করতে হবে, দেখতে হবে কি দাঁড়ায় ব্যাপারটা, তারপরেই নিয়োগ। তাহলে নিজেকে প্রশ্ন করুন, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ, যোগ্য শিক্ষক বলে যারা বিবেচিত তাদের নিয়োগ হবে কিনা, মানে এসএসসি যারা পরীক্ষা,
ফ্রেশার সবাই, সবার কথাই বলছি, হবে কিনা। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে? 31শে ডিসেম্বরের পরেই কি চাকরি চলে যাবে, মাইনে বন্ধ হবে? একদম সেই সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। তবে আবার আরেকটি সম্ভাবনা আছে, যেটা আমার কাছে এখন জোরদার বলে মনে হচ্ছে। সেটা কি? যে না, এক্সটেন্ড করা হবে। মানবিকতা বলবো না, মানবিকতা এখন নেই আর কি। এখন অমানবিক প্রশাসন, এসব উবে গেছে। লোক দেখানোর জন্য দু একটি কথা বলতে হয়, দ্যাটস অল। তাহলে কি হবে? আসলে সামনে নির্বাচন আছে, ভোট আছে, আপনারা জানেন 2026-এ। বেশি দেরি নেই, আর কয়েক মাসের গল্প, বছরও নেই। তো তার আগে এই 15,000-এরও বেশি শিক্ষকের মাইনে বন্ধ করে দেওয়া এবং তাদেরকে এসএসসিকে ঝুলিয়ে রাখা, নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা আত্মঘাতী হতে পারে। বিশেষ করে কারণ এত এত শিক্ষক, ইতিমধ্যে অনেক শিক্ষক পথে নামছেন টেটের আটকে দেওয়ার জন্য, কারণ তারা টেট দিতে চাইছেন না। ইন সার্ভিস শিক্ষকদের কথা বলছি, তাদের সঙ্গে এরাও যদি সামিল হয়ে যায়, পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন, তাদের জন্য নিয়োগের কোনো সীমাই বেঁধে দিতে চাইছে না, নিয়োগ সময়সীমা সুপ্রিম কোর্ট, এবং তাদের বিষ বাও চলে সব কিছুই। তো এই সবাই মিলে একটা তুমুল, শান্তিপূর্ণ হলেও যদি লোক সংখ্যাটা বাড়ে, সেটা বিপজ্জনক, তাই না? শান্তিপূর্ণ মিছিল 10 জনের বদলে যদি 1,00,000-এর হয়, দেখলে সংখ্যাটা দেখলেই কিন্তু, উপর থেকে দেখলে বা বড় উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা প্রভু বা প্রভুদের দালালরা যদি দেখে, সরাসরি দালাল আর কি, শিক্ষকরাও তো ব্রেন ওয়াশ করেছেন, তারাও এক ধরনের দালাল অবশ্যই, কিন্তু সেটা টপ লেভেলের নয় আর কি। টপ লেভেলের দালাল তো রয়েছে। তো তাদের এখনো চাকরি সুরক্ষিত, তো তারাও যদি দেখেন 1 লক্ষ 2 লক্ষ মানুষ শান্তিপূর্ণভাবে হেঁটে আসছে পরিবার সহ, সেটাও দেখলেও একটা ভয় ভয় লাগে না? সমস্যা হয় সংখ্যা। তাই এই ব্যাপারটা তারা চাইবেন না। পাশাপাশি আরও একটা কারণও তারা দেখাবেন, যদিও আসল কারণ এটাই। কি কারণ দেখাবেন? ওই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বাচনের কারণে এগিয়ে এসেছে, 3 মাস সময় আছে, বেশি সময় নেই আর, এগিয়ে আনা হয়েছে। তো তার মধ্যে পাঠ্যক্রম শেষ করা, অর্থাৎ সিলেবাস শেষ করা, হ্যাঁ, অনেকে আবার পুজোতেও নাকি পড়াচ্ছেন শোনা যাচ্ছে, এতটাই চাপ। তো এই অবস্থাতে দাঁড়িয়ে, তো এই এত এত শিক্ষক যারা একাদশ দ্বাদশ শ্রেণীর মধ্যেও রয়েছেন, যারা পড়াচ্ছেন, তাদেরকে বাতিল করে দিলে, ছেঁটে ফেললে সমস্যা। সেক্ষেত্রেও একটা বিক্ষোভ তৈরি হতে পারে অভিভাবকদের মধ্যে, যারা এখনো সরকারি স্কুলের সন্তানকে পড়াচ্ছেন, এবং ছাত্রছাত্রীদের মধ্যে হতে পারে একটা ক্যাসকেডিং এফেক্ট হতে পারে, সেটাও শাসক দল চাইবে না। তাহলে কি হতে পারে? আমার যেটা বিশ্বাস, যে 31শে ডিসেম্বরের পরেও এই শিক্ষকদেরকে মানবিকতার নাম করে, বা সেটা নাই হলো, ওই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এই ব্যাপারটাকে দেখিয়ে এক্সটেন্ড করা হবে। কতটা? নির্বাচন পর্যন্ত করা হবে। যদি মে মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া হয়ে যায়, ভোটিং, তাহলে জুন মাস পর্যন্ত করা হবে। এটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপর আপনারা ভাবতেই পারেন, যারা এই তালিকায় আছেন, যে এই তো ওবিসি মামলা নিশ্চয়ই নিষ্পত্তি হয়ে যাবে 6ই জানুয়ারি, পরবর্তী হিয়ারিং, আর জুন পর্যন্ত অনেকটা সময়। তাহলে তারপরে নিয়োগ হবে, তাই তো? ভাবতেই পারেন। কিন্তু এই ইতিবাচক ভাবনা এই অধম ভাবতে পারছে না। কারণ আমার কাছে মনে হচ্ছে, আমি জানি নিশ্চিত এটা একটা প্রক্রিয়া, পরিকল্পনা, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার পরিকল্পনা। আপনারা মানুন বা না মানুন, এবং ছাঁটাই, পরিকল্পিত ছাঁটাই সব সেক্টরেই করা হচ্ছে। কর্পোরেটে খুব সহজে করা যাচ্ছে, সরকারি ক্ষেত্রে একটু ঝুলিয়ে কায়দা করে, আদালতকে দিয়ে, আন্দোলন করিয়ে, কন্ট্রোল অপোজিশন দিয়ে, হ্যাঁ, উকিলদেরকে দিয়ে, মামলা করিয়ে, এগুলো প্রসেসটা করা হচ্ছে। একটু সময় লাগছে, একটু ধীর গতিতে হচ্ছে, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। তো এবার যদি বলেন যে এই যে যেটা ঘটছে, আমি আগেও বলেছিলাম, প্রশ্ন করেছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি বলবো ঠিক ভুল নয়, এটা সভ্যতার প্রক্রিয়া।
আপনি কোন পক্ষে আছেন সেভাবে আপনি ভাববেন আপনি বেনিফিটেড হচ্ছেন এই এআই বিপ্লবের দ্বারা, নতুন টেকনোলজির দ্বারা, না শোষিত হচ্ছেন। যদি আপনি ব্যবহারকারী হন তাহলে আপনি খুশি হবেন যে আমি ব্যবহার করে বেনিফিটেড হচ্ছে, জীবিকা বজায় রাখছি বা আরো উন্নতি করছি। আর যদি আপনি ব্যবহৃত হন, টেকনোলজি একদিকে ব্যবহারকারী আছে, একদিকে ব্যবহৃত আছে, তাহলে আপনি বিপদে আছেন, আপনি এটাকে সমর্থন করবেন না। কিন্তু মূল প্রক্রিয়াটা কিন্তু এভাবেই শুরু হয়েছিল, শোষণ দিয়ে, এক্সপ্লয়টেশন দিয়ে। কিভাবে বলুন দেখি? একটু গভীরে যান। যদি আমরা কৃষিকেই যদি সভ্যতার ভিত্তি হিসেবে ধরে নেই, কৃষি, মানুষ যেদিন চাষবাস শিখলো, তো সভ্যতার ভিত্তি হিসেবে যদি আমরা ধরে নিই এগ্রিকালচার, সেখানেও দেখবেন শোষণ দিয়ে শুরু হয়েছিল। কি উপায় নেই, এটা প্রকৃতির একটা অদ্ভুত লীলা। আমরা কি পশু ব্যবহার করেছিলাম কৃষিকাজের ক্ষেত্রে, সেই পশুকে আমরা ব্যবহার করেছিলাম, তাকে শোষণ করেছি, এক্সপ্লয়েট করেছি, মারধরও করেছি, তাকে কি সবসময় ঠিকঠাক খেতে দিয়েছি? যতটুকু দরকার ততটুকু দিয়েছি। তাহলে এই জন্তু জানোয়ারকে, গৃহপালিতই বলুন বা কৃষিকার্যে ব্যবহার বলুন, তাদেরকে ভিত্তি করেই, তাদেরকে এক্সপ্লয়েট করেই কিন্তু সভ্যতার সূত্রপাত হয়েছিল। সেটাই যখন সভ্যতা আরো এগোলো, তখন মানুষ মানুষকে এক্সপ্লয়েট করা শুরু করলো। এটাই তো প্রক্রিয়া। মানুষ মানুষকে এক্সপ্লয়েট করা শুরু করলো। প্রথম দিকে মানুষ পশুকে এক্সপ্লয়েট করা শুরু করেছিল। তারপরে আধুনিকতা যত এগোলো, মানে সভ্যতা যত এগোলো, আধুনিকতা বলবো না, সভ্যতা যত এগোলো, তত মানুষ দেখলো যে না, পশুকে এক্সপ্লয়েট করে যতটুকু করা যায়, কামানো যায়, মানুষ হয়ে মানুষকে যদি এক্সপ্লয়েট করা যায়, যদি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি, শাসক হলে তো কোনো কথাই নেই, প্রভু হলে তো কোনো কথাই নেই, বা কাছাকাছি লেভেলেও যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের উপার্জন, আমাদের মুনাফা অনেক বেশি হবে। তাই সেই ভাবনা থেকেই মানুষকে এক্সপ্লয়েট করা শুরু হলো। আর এই মানুষকে এক্সপ্লয়েট করতে করতেই আমরা এই এআই রোবোটিক্সে পৌঁছে গেলাম, তাই নয় কি? পৌঁছে গেলাম যেখানে আমাদের জনগণকে, এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকায়, অর্থের টাকায়, অর্থ দিয়ে ভ্যাকসিন কেনা হয়, আমাদেরকে গুঁজে দেওয়া হয় অসুস্থ করবার জন্য, এবং আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তৈরি ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় বিমানবন্দর, রেল, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, সব ব্যক্তি মালিকের হাতে পৌঁছে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, তাই তো, পিপিপি মডেলের নাম করে। তাহলে এটাই একটা এক্সপ্লয়টেশনের চরম জায়গা। এখানে আমরা এতটা পথ এসেছি কেমন বলুন তো? মানুষকে এক্সপ্লয়েট করা, তার জমি, এখন তো জমি জমা অরণ্য সবকিছুই নিয়ে নেওয়া হচ্ছে, মানুষের হাত থেকে চলে যাচ্ছে। জমি ধরে রাখুন, কিন্তু ওটাই রিয়েল এস্টেট, বারবার করে বলি, জমি যতটুকু আছে ধরে রাখুন, বিক্রি করবেন না। সবকিছু ছিনিয়ে নেওয়ার একটা উদ্যোগ তৈরি হয়েছে, তাই তো? তাহলে এই যে জায়গাটা, এটা হলো ওইখান থেকেই শুরু হয়েছিল। মানুষ মানুষকে এক্সপ্লয়েট করতে পারলে সে তত বেশি ধনী হবে, তত বেশি ক্ষমতাশালী হবে। আর এই এক্সপ্লয়েট করবার জন্যই নতুন নতুন টেকনোলজি এসেছে। যত সভ্যতা এগিয়েছে, এই নতুন টেকনোলজির উপর ভিত্তি করে এই সভ্যতা এগিয়েছে। প্রথম দিকে টেকনোলজিগুলো সবার জন্য ছিল, চাকা আবিষ্কার বলুন আর আগুন বলুন, পেটেন্ট ছিল না। কিন্তু পরবর্তীতে যত টেকনোলজি এসেছে, বিশেষ করে জায়নিস্ট শক্তির ক্ষমতা দখলের পরে, সব কিছু শোষণ করার জন্য এসেছে, মুনাফা বৃদ্ধির জন্য এসেছে, মানুষকে আরো বেশি করে অসহায় করবার জন্য এসেছে। সেই টেকনোলজি এখন আপনারা দেখছেন। তবে এখনো কিছুই দেখেননি, আগামীতে অনেক কিছু দেখার আছে। তবে এই প্রক্রিয়ায় তো আমরাও সামিল, আমরাও তো সুযোগ পেলে তাই করে থাকি। ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম ওয়েজেস, তাই না? খুব কম বেতন দিয়ে সবচেয়ে বেশি মুনাফা, এটাই তো মানসিকতা, মানুষের মানসিকতা এটা। সুযোগ পেলেই আমরা সেটা করে থাকি, সেটা কাজের মেয়ের ক্ষেত্রেই হোক আর কর্মচারীর ক্ষেত্রেই হোক।
তো সেই প্রক্রিয়ায় তো সভ্যতা এগোচ্ছে। তাই একে কিভাবে গালাগালি দেবেন বলুন দেখি? গালাগালি দেওয়া যায় না। এটা হলো উপলব্ধির বিষয়। তাই আপনি কোন দিকে আছেন সেটা বুঝে নিয়ে সিদ্ধান্ত নিন কি করবেন, কিভাবে বাঁচবেন। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবনায় থাকুন।